সরকার সংবিধান সংস্কার নয়, সংবিধান সংশোধন করতে চায়, এ বিষয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন এডিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, সনদে রাজনৈতিক দলগুলোর একসঙ্গে স্বাক্ষর রয়েছে, তবে ভোট সংক্রান্ত একটি অংশ নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়নি এবং উচ্চকক্ষের বিষয়েও বিএনপি কখনো একমত ছিল না। তার ভাষায়, প্রতিটি দল তাদের নিজস্ব নির্বাচনী ইস্তেহার অনুযায়ী কাজ করবে বলে সনদে উল্লেখ রয়েছে, কিন্তু এখন বিষয়টি ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। বিরোধী দল জুলাই আন্দোলনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। আমরা 31 দফাতে যেমন কমিটেড, ঠিক তেমনিভাবে আমরা কমিটেড হচ্ছি জুলাই সনদে, কিন্তু সেটা আমরা যেভাবে চেয়েছি সেইভাবে আমরা বলছি। এখানে সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। আমরা জুলাই সনদ বাস্তবায়ন প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব, এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। আমরা একটু সংস্কার এনেছি। সংস্কারের কথা বলে, সংস্কার এই দেশে কারা এনেছে? বিএনপি এনেছে। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের বিএনপি নিয়ে এসেছে। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে বিএনপি নিয়ে এসেছে। আপনি তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান, সেই বিধানকে আমরাই পার্লামেন্টে সারা রাত কাজ করে আমরাই পাশ করেছি। আজকে তাই যখন এই সমস্ত কথাগুলো বলা হয়, তখন জনগণকে বিভ্রান্ত করার জন্যই বলা হয় বলে আমি মনে করি। এখন বিরোধী দল যারা আছেন তারা অনেকে বিভিন্ন রকম মুখরোচক কথা বলে আপনার জনগণকে উত্তেজিত করবার চেষ্টা করছেন। জনগণের চেয়ে ভালো তো আপনার কেউ বোঝে না। চট্টগ্রাম সহ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই সিদ্ধান্ত জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক বন্যা পরবর্তী পরিস্থিতি, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা, ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ এবং অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন এইচএসসি আলিম, এইচএসসি বিএমটি, এইচএসসি ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্সের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনুষ্ঠিত হবে না। সংশোধিত সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, দুর্গত এলাকায় সরকারিভাবে জরিপ পরিচালনা করা হচ্ছে। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি যে ক্ষতি হয়েছে তা নিরূপণ করে খুব দ্রুতই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষ ও কৃষকদের পাশে যথাসময়ে সরকারি বেসরকারি সহযোগিতা নিয়ে পৌঁছে দেওয়া হবে। দুপুরে চকরিয়ার ফাঁসিয়াখালীতে ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, ইতিমধ্যেই দুর্গত এলাকায় রান্না করা খাবার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সম্মিলিতভাবে এই দুর্যোগ মোকাবেলা করতে হবে। ইতিমধ্যে যেহেতু বন্যা দুর্গত এলাকায় যেখানে যেখানে রান্না করা খাবার দেওয়ার দরকার ছিল, সেখানে আমরা যথাসময় দেওয়ার চেষ্টা করেছি। আর এরপরে শুকনো খাবার এবং কিছুটা খাদ্য সামগ্রী এবং মানুষের আশ্রয়ের জন্য আশ্রয়ের কেন্দ্র সহ অন্যান্য সুযোগ সুবিধা সৃষ্টির চেষ্টা করেছি। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সরকারিভাবে বেসরকারিভাবে যে সমস্ত বেসরকারি সংস্থা আছে তারাও এবং সমস্ত মানবিক সাহায্যকারী প্রতিষ্ঠানগুলো সবাই এগিয়ে এসছে। ইনশাআল্লাহ আমরা সম্মিলিতভাবে এই দুর্যোগ মোকাবেলা করব। ধন্যবাদ। বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, এমনকি অব্যাহত রয়েছে। যতক্ষণ পুনর্বাসন কার্যক্রম শেষ না হবে ততক্ষণ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ইতোমধ্যে 40,000 পরিবারকে চাল বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, পরবর্তী ধাপে পুনর্বাসন কার্যক্রম শুরু হবে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজন অনুযায়ী বীজ, সার সহ কৃষি উপকরণ দেওয়া হবে। এই ধারা কিন্তু অব্যাহত আছে, এটা চলতে থাকবে। এরপরে পুনর্বাসন কার্যক্রম আরম্ভ হবে। যাদের বীজ দরকার, সার দরকার, ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজনীয় পুনর্বাসন কাজ এরপরে শুরু হয়ে যাবে। এবং স্বাস্থ্য সেবা, যেখানে অসুখ বিসুখের একটা বন্যার পরে একটা সাধারণত দেখা যায় একটা প্রকোপ দেখা যায়, সেজন্য ওষুধ বিশুদ্ধ সব প্রস্তুত আছে। রাজধানী বাজারে সব ধরনের নিত্যপণ্যের দামে অস্থিরতা বিরাজ করছে। টানা বৃষ্টির কারণে সবজির দাম বাড়তে, পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে মাছ, মাংস, ডিমের দাম। এতে হতাশ ক্রেতারা। সাদিয়া হক মৌয়ের রিপোর্ট।
টানা অতিবৃষ্টি এবং বছরের নতুন বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম বাড়ার কারণে সাধারণের মাঝে রয়েছে ক্ষোভ। বাজেটের পরে অতিরিক্ত বাড়ছে সব জিনিস, কোনো একটা জিনিসের দাম কম নেই। কাঁচা বাজারের দামে গত সপ্তাহ থেকে চলতি সপ্তাহে প্রতি কেজিতে 30 থেকে 40 টাকা বেশি রয়েছে। গত সপ্তাহে শসা ছিল 100 থেকে 120 টাকা, এই সপ্তাহে 180 টাকা। আপনার কাঁচামরিচ ছিল 180 টাকা, এই সপ্তাহে 240 থেকে 200 টাকা। তারপরে পটল ছিল 50 টাকা কেজি, পটল ছিল 60 টাকা কেজি। ঝিঙ্গা ছিল 70 টাকা কেজি, এই সপ্তাহে 100 টাকা কেজি। বেগুন 120 টাকা। সব কিছু বাড়তে প্রতি কেজিতে 20-25 টাকা বেশি সব কিছু। আমিষের পুষ্টির যোগান দেওয়া মাছ তার দাম রয়েছে অনেকটাই বাড়তি। বিক্রেতারা বলছেন বৃষ্টির জন্য মাছ সরবরাহ কমেছে, তাই কেজিতে 100 থেকে 200 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে মাছের দামে। পাবদা বেচতেছি 500 টাকা কেজি, রুই বেচতেছি 500 টাকা কেজি, কাতল 450 থেকে 500 টাকা বিক্রি হইতেছে। মাছ তুলনামূলক আজকে দাম অনেক বেশি, তারপরও নিতে হইলো। সরবরাহ না পাওয়ায় ডিমের দাম বেড়েছে গত সপ্তাহ থেকে ডজনে 15 টাকা। গ্যাসের সপ্তাহে আমরা লাল ডিমটা বেচছি 120 টাকা, এই সপ্তাহে বিক্রি করতেছি 135 টাকা। এদিকে স্বস্তি রয়েছে মুরগির বাজারে। মুরগির দাম গত সপ্তাহের মতোই আছে, কেজি প্রতি দাম বাড়েনি এমনটাই বলছেন বিক্রেতারা। ব্রয়লার বিক্রি করতেছি 190, আর ওইটা লেয়ারটা আমরা 370 টাকা এরকম বিক্রি করতেছি। কালকের গেল সপ্তাহে যা ছিল আজকেও তাই আছে, বাড়েও না কমে না, কিন্তু কাস্টমার নাই। দেশি 680, সোনালী 360 টাকা। মিনিকেট এবং নাজিরশাল চালের দামে কেজি প্রতি বেড়েছে 10 টাকা, আর চড়া দামে বিক্রি হচ্ছে পোলাওয়ের চাল। বর্তমানে 95 টাকা ভালো মানে নাজির, আর মিডিয়াম যেটা ওরা 75 টাকা 80 টাকা, আর মিনিকেট ভালোটা হলে 90 টাকা 85 টাকা, আর একটা আছে 70 টাকা। আর পোলার চালের দামটা অতিরিক্ত বাড়ছে, এক বস্তায় 2500 টাকা বাড়ছে, কেজিতে প্রায় 50 টাকার মতো। এদিকে ডাল, আদা, রসুনের দাম রয়েছে অপরিবর্তিত। রসুন বিক্রি করতেছে 150 টাকা 60 টাকা কেজি, আর হলো আদা বিক্রি করতেছে 160 টাকা 70 টাকা কেজি। পেঁয়াজ এখন বর্তমানে আপনার পাইকারি বাজারে 42 টাকা বিক্রি হচ্ছে। দেশীয় মসুর হলো 150 টাকা বিক্রি করতেছি, ইন্ডিয়ান মসুর যেটা এটা 100 টাকা বিক্রি করতেছি, আর মুগ ডাল 160 টাকা বিক্রি করতেছি। মানে মোটামুটি ডাল যেগুলো আছে এগুলো সব আগের দামই চলতেছে। প্রয়োজনীয় সকল পণ্যের দাম সাধারণের হাতের নাগালে নিয়ে আসার জন্য সরকার যেন সঠিক মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণ করে, এমনটাই প্রত্যাশা সকলের। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। একদিকে নদী খাল রক্ষায় চলছে খনন কর্মসূচি, অন্যদিকে বরিশালে ঐতিহ্যবাহী খাল দখল, ভরাট আর বাঁধ দিয়ে চলছে নির্মাণ কাজ। পানি প্রবাহ বন্ধ হয়ে হুমকিতে পড়েছে কৃষি। বরিশালের প্রবেশদ্বার গড়িয়ার পাড়ের খালের চিত্র নিয়ে পারভেজ রাসেলের প্রতিবেদন। যে খাল এক সময় ছিল মানুষের জীবন জীবিকার অন্যতম উৎস, সেই খাল এখন দখল আর দূষণে অস্তিত্ব সংকটে। পানি প্রবাহ বন্ধ হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক, হারিয়ে যাচ্ছে বরিশালের ঐতিহ্য। প্রায় 6 মাস আগে বরিশালের প্রবেশদ্বার গড়িয়ার পাড়ের কলস গ্রামের ঐতিহ্যবাহী এই খাল খননে 2 পাড়ের অবৈধ স্থাপনা ভেঙে দেয় তৎকালীন সিটি প্রশাসক রায়হান কাউসার। এখানে কোনো প্রকার কোনো যানবাহন প্রবেশ করতে পারে না, যার কারণে আমরা সাময়িক বাঁধটা দিছি। আমাদের কালভার্ট নির্মাণ করা হয়ে গেলে আমরা বাঁধটা আবার খুলে দেব। সরকারিভাবে বলবে আমরা সরাই দেব, সমস্যা নেই। সরকারি জায়গা তো আমার রাখার কোনো সুযোগ নেই। তবে বর্তমানে খালের এক অংশ কাশীপুর ইউনিয়নের মধ্যে পড়ায় সেখানে বাদ দিয়ে নির্মাণ কাজ করছে একটি সিএনজি পাম্প কর্তৃপক্ষ। এতে বন্ধ হয়ে গেছে স্বাভাবিক পানি চলাচল। কেউ অল্প জমি কিনা খালের পাড় দিয়ে আটকাইয়া এরপরে বাড়িঘর করছে, এই জন্য পানিগুলো সরতে আসে না। অপরিকল্পিতভাবে এরা একটা নির্মাণ স্থাপনা নির্মাণ করতেছে, যার কারণে জলাবদ্ধতা তৈরি হইবে। একইভাবে পানি আটকে কেউ করছে মাছ চাষ, কেউ আবার ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে দখলে রেখেছে পুরো খাল। এতে পানি পাচ্ছে না ওই এলাকার কয়েক শত কৃষক, হুমকিতে আমন মৌসুম। মানুষ বিচলা করতে পারতেছে না, বিপজ্জনক মাছ চাষ করতেছে যারা, তাদের মাছ চাষে বিঘ্নিত করতে হচ্ছে পানির কারণে। এটা যে উদ্দেশ্যে কাটা হয়েছে আসলে কোনো উদ্দেশ্যই পূরণ হয় না, যে যার মতো করে খাল ব্যবহার করতে। খালে পানি না থাকলে বড় হুমকিতে পড়বে স্থানীয় কৃষক, দাবি উপপরিচালকের। আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের প্রশাসন আছে তাদের সাথে সহযোগিতা করে কৃষকরা যাতে পানির প্রবাহটা পায় এবং সেচ ব্যবহার করে যাতে তারা কৃষিকাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করার চেষ্টা করি। খাল রক্ষায় মানসিকতার পরিবর্তনের দাবি তোলেন বিসিসি পরিচ্ছন্ন কর্মকর্তা। আমরা আমাদের কাজ চালিয়ে যাই, জনগণ আমাদেরকে ওইভাবে মানে সহযোগিতা করে না বিধায়ী আজকে দেখা যায় যে একটু বর্ষা হলে পানি
মানে জলাবদ্ধতা হতে চায়। একদিকে খাল খনন করছে প্রধানমন্ত্রী, অপরদিকে সেই খালি বাদ দিয়ে নির্মাণ করছে কতিপয় ব্যক্তিরা। এ যেন দেখেও দেখছে না কেউ। নদী খাল বাঁচাতে হলে সংশ্লিষ্ট দপ্তরগুলো হবে আরও কঠোর, এ প্রত্যাশাই স্থানীয়দের। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম সহ 5 জেলায় মৎস্য খাতে 200 কোটির বেশি এবং প্রাণী সম্পদ খাতে প্রায় 77 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মৎস্য, প্রাণী সম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি ও করণীয় বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ খাত পুনরুদ্ধারে সরকার জরুরি সহায়তা কর্মসূচি হাতে নিয়েছে। এর আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে 327 মেট্রিক টন ধান বীজ বিতরণ, 1,51,599টি গবাদি পশুকে টিকাদান এবং 35 লাখ টাকার গোখাদ্য সরবরাহ করা হবে। তো যাদের এখন পর্যন্ত বীজতলা রেডি হয় নাই, আমরা ইনশাআল্লাহ আগামী 15 দিনের মধ্যে আমাদের বীজতলা থেকে ধানের চারা উঠে তাদেরকে দিতে পারবো। আর যাদের বীজতলা আছে তাদেরকে আমরা বীজ সরবরাহ করছি। সো যেটার জন্য আগামীকাল থেকে আমরা এই সমস্ত গরুকে আমরা ভ্যাকসিন দেওয়া শুরু করব। মাদারীপুর পৌরসভার ব্যস্ততম সড়কগুলো যেন এখন দুর্ভোগের আরেক নাম। খানাখন্দে ভরা রাস্তা, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা আর প্রতিদিনের যাতায়াতে বাড়ছে ভোগান্তি ও দুর্ঘটনার শঙ্কা। স্থানীয়দের অভিযোগ, বারবার সংস্কারের আশ্বাস মিললেও টেকসই সমাধান মেলেনি। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, নতুন প্রকল্পের আওতায় শীঘ্রই শুরু হবে সড়ক উন্নয়ন কাজ। মোহাম্মদ মাসুদুর রহমান সর্দারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে তামান্না সাদিকার রিপোর্ট। মাদারীপুর শহরের প্রাণকেন্দ্র শহীদ বাচ্চু সড়ক। সদর মডেল থানার সামনে থেকে কাজীর মোড় পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে হাজারো মানুষ। কিন্তু গুরুত্বপূর্ণ এই সড়কের বেশিরভাগ অংশই খানাখন্দকে ভরা। কোথাও উঠে গেছে পিচ, কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টি হলেই জমে থাকে পানি, আর শুকনো মৌসুমে উঠে থাকে ধুলোর ঝড়। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, যাত্রী ও চালকদের। রাস্তাঘাট ভাঙাচুরা, আমি ডাক্তার দেখাইয়া আইসি খুব কষ্ট করিয়া। পৌরসভার এই জায়গাটা খুবই রাস্তাঘাট খারাপ, আমাকে চালাইতে অনেক সমস্যা হয়। একই চিত্র বীর মুক্তিযোদ্ধা ইউনুস সর্দার সড়কেও। স্কুল কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং স্থানীয় বাসিন্দারা বলছেন, বছরের পর বছর ধরে একই ভোগান্তি চললেও স্থায়ী সমাধান মিলছে না। 5 বছর ধরে এরকমই দেখতে আসছি। এই রাস্তাঘাট জীবনও মনে হয় ঠিক হইব না। রাস্তাগুলাই অনেক দুর্বল, ভাঙ্গা, ওই জায়গায় পানি জমে থাকে, হাঁটতে পারি না। রিক্সা দিয়ে গেলে পানি ছেটে আমাদের অনেক কষ্ট হয়। শুধু এই দুটি নয়, মিন্টু ভুইয়া সড়ক ও ডক্টর অখিল বন্ধু সড়ক সহ পৌরসভার আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের অবস্থাও একই রকম। পৌরসভার রাস্তাঘাটের খুবই খারাপ অবস্থা, রাস্তা দিয়ে চলাফেরা করতে পারি না, রিক্সা চলাফেরা করলে অনেক সমস্যা পড়ি। বৃষ্টি হইলে যেরকম পানি জমা হয়, আমরা হাঁটাহাঁটি করি, টোটাল মিলে একটু সমস্যা ফেস করতে হয় আর কি বৃষ্টি হইলে। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, বিশ্ব ব্যাংকের অর্থায়নে নতুন প্রকল্পের কাজ শুরু হলে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা হবে ক্ষতিগ্রস্ত সড়কগুলো। টিডিপি এই প্রজেক্টে যেটা ঢোকানো আছে তখন সেটা যেন ওভারল্যাপিং না হয়, ওই জন্য টেম্পোরারি বেসিসে আমরা হয়তো কিছু করে দিতে পারি, কিন্তু মূল কাজটা এই প্রকল্পে হবে এবং প্রকল্প অনুমোদিত, এখানে না পাওয়ার কোনো সুযোগ নাই। প্রায় 2 লাখ মানুষের এই পৌরসভায় গত 1 দশকে সড়ক উন্নয়নে ব্যয় হয়েছে 50 কোটিরও বেশি টাকা। তবু নাগরিকদের প্রশ্ন, নতুন প্রকল্প এবার কি সত্যি বদলে দেবে বছরের পর বছর এই দুর্ভোগ, নাকি আশ্বাসেই সীমাবদ্ধ থাকবে উন্নয়নের প্রতিশ্রুতি? তামান্না সাদিকা, মাই টিভি। ময়মনসিংহে বেড়ে চলছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট 64 শিশুর মৃত্যু হলো। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে 20 শিশু, সেই সাথে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে 20 শিশু। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে এখন চিকিৎসাধীন রয়েছে 87 শিশু। গত 17 মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষ্য নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট 2825 শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে 2674 শিশু। বগুড়া শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের বকঠোটা থেকে মাঝিহট্ট ইউনিয়নের নলডুবি পর্যন্ত প্রায় 10 কিলোমিটার সড়কের সংস্কার কাজ শুরু হয়েছিল 9 মাস আগে। রাস্তার ইট পাথর
তুলে কাজ বন্ধ করে চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে দুর্ভোগে পড়েছেন 3 ইউনিয়নের লক্ষাধিক মানুষ। দ্রুত সড়কটির কাজ শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রতিনিধি কামরুজ্জামানের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের বকঠোটা থেকে মাঝিহট্ট ইউনিয়নের নলডুবি পর্যন্ত প্রায় 10 কিলোমিটার গুরুত্বপূর্ণ এই সড়ক এলাকার মানুষের দীর্ঘদিনের চলাচলের প্রধান পথ এটি। প্রায় 9 মাস আগে সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ শুরুর পর রাস্তার ইট পাথর তুলে ফেলে রাখা হলেও শেষ পর্যন্ত আর কাজ এগোয়নি। বর্তমানে সড়ক জুড়ে তৈরি হয়েছে খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই দুর্ভোগের মাত্রা বাড়ে দ্বিগুণ। মানে পরিস্থিতি খারাপ, ঠিকানা মেঘে যায় না, অন্য রাস্তাটা ঘুরে যায়, কিন্তু ভরা আমাকে এই রোডে যা, অন্য রোডে ঘুরে গেলে তো একই ভরা দেয়। রাস্তাঘাট খুব খারাপ, এর জন্য গাড়িও চালানো যায় না ঠিক মতো, প্যাসেঞ্জারের সমস্যা হয়, ড্রাইভারের ক্ষতি হয়ে যায়। আমাদের রাস্তাঘাট চলাচলের সমস্যা, রাস্তার জন্য সরকারের কাছে আবেদন করে অতি শীঘ্রই যেন রাস্তাটার কাজ ভালো মতো। সড়কের এমন বেহাল অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজের শিক্ষার্থী, রোগী ও সাধারণ যাত্রীরা। প্রতিদিন ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই। রাস্তা দিয়ে চলাচল করে আমাদের অনেক অসুবিধা হচ্ছে, অসুস্থ মানুষের খুব যাতায়াতের সমস্যা হচ্ছে, বিশেষ করে যারা প্রেগনেন্ট আছে তাদেরকে নিয়ে যেতে তো অবস্থা আরো খারাপ। মানে 6 মাস আগে এই রাস্তা থেকে ইট এবং পাথর তুলেছে, কিন্তু এখনো মেরামত করার মতো কোনো অবস্থা নাই। এই রাস্তা প্রায় 6 মাসের অধিক সময় হচ্ছে এই ভাঙাচোরা অবস্থা করে রেখেছে। এদিকে বকঠোটা থেকে নলডুবি পর্যন্ত এই সড়কটি ব্যবহার করেন পিরব, মাঝিহট্ট সহ আশপাশের 3 ইউনিয়নের লক্ষাধিক মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কার কাজ বন্ধ থাকায় চরম ক্ষোভ বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে। মাননীয় মন্ত্রী মহোদয় তার নেতৃত্বে আমরা ইতিমধ্যেই প্রায় 9টা ব্রিজের কাজ শুরু করছি। প্রায় 12টা রাস্তার আর কি আমরা ইতিমধ্যে প্রাক্কলন প্রেরণ করছি, তার মধ্যে 8টা অনুমোদন পাইছি এবং দরপত্র প্রক্রিয়াধীন। আরসিআই প্রকল্পে 9টা রাস্তা প্রেরণ করতেছি, আশা করি সবগুলো অনুমোদন পাবো। স্থানীয়দের দাবি প্রতিশ্রুতি নয়, দ্রুত দৃশ্যমান সংস্কার কাজ চান তারা। দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।